ছেলে তার অসহায় বৃদ্ধ বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে তাকে শিয়ালদার স্টেশনে একা ফেলে রেখে বাড়ি চলে গেল। তার 2 বছর পর সেই ছেলে একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল। সেখানে গিয়ে সে এমন দৃশ্য দেখল যা দেখে তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে সেখানে গিয়ে সে এমন দৃশ্য দেখতে পাবে। বন্ধুরা, কি এমন দেখেছিল সেই ছেলে যা দেখে তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল? বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর এই গল্পটি যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের গল্প। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রামে দিলীপ নামের এক ব্যক্তি বাস করতেন। তিনি পেশায় ছিলেন একজন কৃষক। তার প্রধান উপার্জনের পথই ছিল কৃষিকাজ। তার একমাত্র ছেলের নাম ছিল কৌশিক। কৌশিক বাবু যখন জন্ম নেন তখনই তার মা অর্থাৎ দিলীপ বাবুর স্ত্রী মারা যান। দিলীপ বাবু তার স্ত্রীর মৃত্যুতে তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েন। কিন্তু তিনি পরক্ষণেই ভাবেন তাকে তো ভেঙে পড়লে চলবে না, কারণ ঈশ্বর তাকে একটি পুত্র সন্তান দান করেছেন। তার জন্য হলেও তাকে বাঁচতে হবে, যাতে সে তার ছোট্ট কৌশিককে বড় করে তুলতে পারে এবং একদিন মানুষের মতন মানুষ করে তুলতে পারে। দিলীপ বাবুকে গ্রামের লোকেরা অনেক বোঝায় যে দিলীপ, তুই একটি বিয়ে কর। তুই যদি একটা বিয়ে করিস তাহলে দেখ তোর এই ছোট্ট কৌশিক সে একটা মা পাবে, আবার বৃদ্ধ বয়সে তোর দেখাশোনা করার জন্য কাউকে পাবি। কিন্তু দিলীপ বাবু আর দ্বিতীয় কাউকে বিয়ে করতে চায়নি, কারণ সে তার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসত। তাছাড়াও সে এটা মনে করত সে দ্বিতীয় কাউকে বিয়ে করলে সে হয়তো তার বউ পাবে, কিন্তু সেই মেয়ে যদি কৌশিককে ভালো না বাসে, তাকে যদি অবহেলা করে, অত্যাচার করে, এই ভয়েই তিনি আর দ্বিতীয় কাউকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাবেননি। তিনি একাই তার ছেলেকে বড় করার যুদ্ধ শুরু করেন। কৌশিক বাবু তার বাবার খুব বাধ্য সন্তান ছিলেন। তার বাবা তাকে যা বলতেন কৌশিক বাবু মাথা পেতে পালন করতেন। কৌশিক বাবু ছোট থেকেই একজন ভালো ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য তাকে তার স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারা অনেক ভালোবাসতেন। তার বাবার স্বপ্ন ছিল কৌশিক বড় হয়ে একজন বড় অফিসার হবেন এবং গরিব দুঃখী মানুষদের হয়ে কাজ করবেন। ঈশ্বরের আশীর্বাদে কৌশিকবাবু সফল হন। তিনি একটি নামকরা কোম্পানির বড় পোস্টে চাকরি পেয়ে যান। তিনি বেতন পান বেশ ভালোই, প্রত্যেক মাসে 60,000 টাকা। এই টাকাটা তাদের গরিবের সংসারে যেন আকাশে চাঁদ পাওয়ার মতন হয়। কৌশিকবাবু যথারীতি তার কর্মজীবন শুরু করেন। 1 মাস পর যখন তিনি তার প্রথম মাসের বেতনটি পান, তখন তিনি সেই প্রথম মাসের বেতনটি সম্পূর্ণ তার বাবার হাতে তুলে দিয়ে বলেন, বাবা, এই টাকাটা তোমার কাছে রাখো এবং এটাকে তুমি তোমার মতন করে খরচা করবে। দিলীপ বাবুর ছেলের কথা শুনে তার মন খুব খুশি হয়। তিনি সেই টাকা দিয়ে কিছু মিষ্টি এবং তার ছেলের জন্য একটা ভালো জামা প্যান্ট কিনে নিয়ে আসে, কারণ দিলীপ বাবুর অভাবের সংসারে তিনি তার ছেলেকে আজ পর্যন্ত কোনো ভালো পোশাক পরাতে পারেননি। তাই তিনি আজ তার ছেলের জন্য একটি দামি জামা প্যান্ট কিনে এনেছেন। দিলীপ বাবু সেই জামা প্যান্টটিকে তার ছেলের হাতে তুলে দিয়ে বলল, বাবা, কাল থেকে এই জামা প্যান্টটা পরে তুমি অফিসে যাবে। কৌশিক বাবু তার বাবাকে বললেন, বাবা, তুমি আমার জন্য জামা নিয়ে আসলে কেন? আমি তো টাকাটা তোমার জন্য কিছু কিনতে দিলাম। তখন দিলীপ বাবু কৌশিককে বললেন, বাবা, আজ অবধি তোমাকে আমি একটি ভালো জামা কাপড় কিনে দিতে পারিনি। আমি যেটুকু উপার্জন করতাম সবটুকু তোমার পড়াশোনাতেই খরচা হয়ে যেত। আমার তোমাকে ভালো কিছু কিনে দেওয়ার ইচ্ছা থাকলেও কখনো উপায় হয়ে ওঠেনি বাবা। তাই আমার খুব ইচ্ছে হলো তোমার জন্য একটি ভালো পোশাক কিনে আনতে, তাই নিয়ে আসলাম বাবা। কৌশিক বাবু তখন কাঁদতে কাঁদতে তার বাবাকে বললেন, বাবা, আজ অবধি তুমি আমার পিছনে খরচা করতে করতে তুমি নিজের খেয়াল রাখতে ভুলে গেছো।
সেই ছোট্টবেলা থেকে তুমি তোমার গায়ে রক্ত জল করে আমাকে পড়িয়েছ, আমাকে একজন সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলেছ। মা না থাকা সত্ত্বেও তুমি কখনো আমায় মায়ের অভাব বুঝতে দাওনি। আর আজ আমি যখন সফল হয়ে তোমায় কিছু কিনে আনতে বললাম, তখনও তুমি নিজের জন্য কিনে না এনে আমার জন্যই কিনে নিয়ে আসলে। বাবা, বাবারা হয়তো এমনই হয়, যে তার ছেলে মেয়ের জন্য তার শরীরের শেষ পরিশ্রমটুকু দিয়েও তাদের ভালো রাখতে চেষ্টা করে। তারা হয়তো সন্তানের প্রতি ভালোবাসাটা মুখে প্রকাশ করতে না পারলেও তারা তাদের কর্তব্য থেকে কখনো পিছু হাঁটে না। সে তার শরীরের শেষ নিঃশ্বাস দিয়েও তার কর্তব্য পালন করে যায়। দিলীপবাবু হয়তো তাই করেছেন। এভাবেই কৌশিকবাবুর চাকরি জীবন এবং দিলীপবাবুর সংসার জীবন সব মিলিয়ে কেটে গেল তাদের জীবনের আরও 2 বছর। হঠাৎ একদিন বার্ধক্যজনিত কারণে দিলীপবাবু অসুস্থ হয়ে পড়লেন। কৌশিকবাবু তাকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর জানালেন যে দিলীপবাবুকে এখন বিশ্রামে রাখা প্রয়োজন। তখন কৌশিকবাবু ডক্টরকে বললেন, ডাক্তারবাবু, আমাকে তো চাকরির জন্য শহরে যেতে হয়, আমি সারাদিন তো বাড়িতে থাকি না, তাহলে আমি আমার বাবার দেখাশোনা করব কিভাবে? ডাক্তারবাবু তখন কৌশিককে পরামর্শ দেন, কৌশিক, তুমি এবার একটি বিয়ে করে নাও, যাতে করে তোমার বউ এসে তোমার বাবার খেয়াল রাখতে পারে, তুমিও নিশ্চিন্তে তোমার কাজ করে যেতে পারো। ডাক্তারের সঙ্গেও দিলীপবাবু কথা বললেন, বাবা, আমার তো বয়স হয়েছে, কদিন আর বাঁচবো, আমি বেঁচে থাকতে থাকতে আমি আমার নাতি পুতির মুখ দেখতে চাই। বাবা, তুই আর না করিস না, বাবা, তুই এবার একটা বিয়ে করে ফেল। তার বাবার মুখে এমন কথা শুনে তিনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন। কৌশিকবাবু ভালো চাকরি করার জন্য মাত্র 1 মাসের মধ্যেই তার বিয়েটা হয়ে গেল। কৌশিকবাবুর স্ত্রী তার শ্বশুরের অনেক যত্ন করতে লাগলেন, তাকে সময় মতন ওষুধ দেওয়ার, সময় মতন খাবার দেওয়া, এছাড়া তার যাবতীয় সমস্ত কাজই কৌশিকবাবুর স্ত্রী একা হাতে সামলাতে লাগলেন। দিলীপবাবু তার বৌমায়ের এমন সেবা দেখে তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। তিনি গ্রামের সকলকে বলতেন, তোরা জানিস আমার বৌমা আমার কত সেবা করে, সে আমায় কিচ্ছু করতে দেয় না, আমার সব কাজ আমার বৌমা আমার একা হাতে করে ফেলে। এভাবে আরো 3-4 মাস কেটে গেল। কিন্তু কখন যে দিলীপবাবুর বৌমা তলায় তলায় দিলীপবাবুর প্রতি অতিষ্ঠ হয়ে উঠলেন তা তিনি বুঝতে পারেননি। কৌশিকবাবুর স্ত্রী দিলীপবাবুর ফাইফরমাস কাটতে কাটতে তিনি খুবই বিরক্ত হয়ে গেলেন। একদিন কৌশিকবাবু যখন অফিস থেকে বাড়ি ফিরে আসলেন, তখন তাকে ঘরের ভিতর ডেকে নিয়ে গিয়ে বলে দিলেন যে সে নাকি তার বাবার ফাইফরমাস খাটতে পারবে না। তার অসুস্থ বাবা দিন রাত নানান সমস্যা, সে তার সেবা করতে পারবে না। কৌশিকবাবুর স্ত্রী কৌশিকবাবুকে স্পষ্ট জানিয়ে দেন, সে যদি তার বাবার কোনো ব্যবস্থা না করে তাহলে তিনি তার সাথে আর সংসার করবেন না, তিনি কৌশিকবাবুকে ছেড়ে দিয়ে তার বাপের বাড়ি চলে যাবেন। কৌশিকবাবু খুব দোটানার মধ্যে পড়ে গেলেন, একদিকে তার বাবা, অন্যদিকে তার স্ত্রী। কৌশিকবাবু দেখলেন তার বাবা আগের থেকে এখন একটু সুস্থ আছে, তাই কৌশিকবাবু একটা সিদ্ধান্ত নিলেন। তিনি তার বাবাকে গিয়ে বললেন, বাবা, আমার শহর থেকে বাড়ি এবং বাড়ি থেকে শহর করা খুব সমস্যা হচ্ছে, প্রত্যেক দিন আমি এত জার্নি করতে করতে হাঁপিয়ে উঠছি, তাই আমি চাইছি শহরে একটা বাড়ি নিয়ে সেখানেই থাকতে। আর তুমি যতদিন পারবে জমি জায়গা এবং বাড়িঘর দেখে রাখো, তারপর না পারলে তোমাকে আমি আমার সাথে শহরে নিয়ে চলে যাব। দিলীপবাবু তার ছেলের কষ্টের কথা শুনে তিনি দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। তিনি তার ছেলেকে বললেন, বাবা, তুমি সেটাই করো যেটাতে তোমার ভালো হবে, তুমি শহরে একটা ভালো বাড়ি নাও এবং সেখানে তুমি এবং বৌমা দুজনেই চলে যাও, যেখান থেকে তোমার অফিস করতে এবং অফিস থেকে বাড়ি আসতে এত পরিশ্রম করতে হবে না। তখন কৌশিকবাবু তার বাবাকে বললেন, কিন্তু বাবা, তুমি একা কিভাবে থাকবে, আর তোমার এই বৃদ্ধ বয়সে তোমাকে আমি একা ফেলে যাই কিভাবে? তখন দিলীপবাবু তার ছেলের এমন কথা শুনে বললেন, বাবা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিকই আমার মতন করে থেকে যাব। আর সবাই মিলে তো শহরে চলে গেলেও হবে না, এখানে তো আমাদের জমি জায়গা আছে, বাড়ি আছে, সেগুলো তো কাউকে না কাউকে দেখে রাখতে হবে নাকি? দিলীপবাবুর এমন কথাতে কৌশিকবাবুও মনে মনে অনেক শান্তি পেলেন। তিনি ভাবলেন এবার হয়তো তার স্ত্রী তাকে আর কথা শোনাতে পারবেন না। যথারীতি কৌশিকবাবু দিন 10-এর মধ্যে শহরের একটি বাড়ি ভাড়া নিয়ে নিলেন এবং তিনি এবং তার স্ত্রী সেখানেই থাকতে লাগলেন।
দিলীপবাবু দু একদিন ভালোভাবে কাটলেও যত দিন যেতে লাগলো সে নিজেকে খুব একা একা অনুভব করতে লাগলো, কারণ সে তার ছেলেকে ছাড়া কোনো দিন থাকেননি। সেই জন্মের পর থেকে সে তার ছেলেকে তার বুকে আগলে করে রেখেছে, কখনো তার কাছ থেকে অন্য কোথাও যেতে দেয়নি। জীবনেই প্রথমবার সে তার ছেলেকে ছাড়া 1 মাস পার করলেন। এই 1 মাসে অবশ্য কৌশিক একবার 2 কি 1 ঘন্টার জন্য বাবার সাথে দেখা করে গেছে। প্রথম প্রথম কৌশিক বাবু তার বাবাকে প্রত্যেক মাসেই 2-1 বার দেখে যেত, কিন্তু যত দিন যেতে লাগলো সেও যেন তার বাবাকে ভুলে যেতে লাগলো। দিলীপ বাবু তার ছেলের কথা অনেক মনে পড়তো। তাদের গ্রামে যেই শহরে যেত দিলীপ বাবু তাকেই শুধাতো, হ্যাঁ রে, আমার কৌশিকের সাথে তোর দেখা হয়েছে, সে কেমন আছে এখন জানিস তুই? সকলেই দিলীপ বাবুর এমন কথায় অনেক কষ্ট পেত এবং তারা বলা বলি করত, যে বাবা তার ছেলেকে সেই ছোট্টবেলা থেকে গায়ের রক্ত জল করে মানুষ করলো, আজ তার সেই বাবার কথা কৌশিক ভুলে গেল। দিন গেল, মাস গেল, কিন্তু কৌশিক সে আর তার বাবার সাথে দেখা করতেও এলো না, আর কোনো খোঁজ খবরও নিল না। কিন্তু একদিন হঠাৎ করেই কৌশিক বাবু এবং তার স্ত্রী দুজনেই দিলীপ বাবুর বাড়িতে হাজির হলেন। দিলীপ বাবু তার ছেলে এবং বৌমাকে দেখে খুব খুশি হলেন এবং ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোর কথা খুব মনে পড়তো রে। তোর কি আমার কথা একবারই মনে পড়ে না? তুই কি তোর এই বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসতে পারিস না? তোর কি এতই কাজের চাপ রে? কৌশিক বাবু তখন তার বাবাকে বললেন, বাবা, তুমি চিন্তা করো না, আমি আজ কেন এসেছি জানো? তোমাকে আমার সঙ্গে করে শহরে নিয়ে যাব বলে। শহরে আমি এখন একটি বাড়ি কিনেছি, সেই বাড়িতে তুমি, আমি এবং তোমার বৌমা আমরা 3 জনে মিলে একসাথেই থাকবো। দিলীপবাবু ছেলের মুখে এমন কথা শুনে খুব খুশি হলেন। তিনি তো এটাই চাইছিলেন। এই বৃদ্ধ বয়সে আর একা একা থাকতে ভালো লাগে না। তিনি চাইছিলেন তার ছেলে বৌমার সাথেই থাকতে। তাতে সে দুবেলা দুমুঠো খেতে পাক আর না পাক, তবুও তাদের সাথে থাকলেই তার মনে শান্তি অনুভব করতে পারবে। যথারীতি তার পরের দিন কৌশিক বাবু তার বাবাকে সঙ্গে করে তার শহরের বাড়িতে নিয়ে চলে যান। সেখানে যাওয়ার পর কৌশিক বাবুর স্ত্রী দিলীপ বাবুর অনেক যত্ন করতে লাগলেন। দিলীপ বাবু তার বৌমার এত যত্ন পেয়ে মনে মনে অনেক আনন্দিত হলেন। এভাবে দিন 10 যাওয়ার পর কৌশিক বাবু একদিন রাত্রে এসে তার বাবাকে বললেন, বাবা, আমার চাকরিটার প্রমোশনের জন্য আমার কিছু টাকার প্রয়োজন। তখন দিলীপ বাবু বললেন, কিন্তু বাবা, আমার কাছে তো দেওয়ার মতন কোনো টাকা নেই। তখন কৌশিক বাবু তার বাবাকে বললেন, বাবা, উপায় একটা আছে। তুমি তো এখন আমাদের সাথে শহরেই থাকছো, তাহলে গ্রামের বাড়ি এবং জমিগুলো রেখে করবোটাই বা কি? ওগুলোকে বরং বিক্রি করে দিই। বিক্রি করে দিলে সেখান থেকে যে টাকাগুলো পাবো সেটা দিয়ে আমার প্রমোশনটা করিয়ে নেওয়া যাবে। দিলীপ বাবু প্রথমে না করলেও পরে ভাবলেন যে সত্যিই তো, তার ওই ছেলে ছাড়া আর আছেই বাকি, আর তিনি তো এখন থেকে তাদের সাথেই থাকবেন, তাহলে তার গ্রামের বাড়ি আর জমিগুলো রেখে করবেনই বাকি। তাই তিনি আর দ্বিতীয়বার না ভেবে তার ছেলের নিয়ে আসা কাগজগুলোতে স্বাক্ষর করে দিলেন। কৌশিক বাবু মুচকি হেসে বাবার রুম থেকে বেরিয়ে গেলেন। তার ঠিক 2 দিন পর কৌশিক বাবু তার বাবাকে বললেন, বাবা, তোমার বৌমা বলছিল তোমার হাঁটুর ব্যথাটা নাকি বেড়েছে, তো তুমি জলদি রেডি হয়ে নাও বাবা, তোমাকে নিয়ে আজ আমি একবার ডক্টরের কাছ থেকে ঘুরে আসবো। দিলীপ বাবু তার ছেলের কথায় যথারীতি তৈরি হয়ে এলেন এবং কৌশিক বাবু তার বাবাকে নিয়ে একটি গাড়ি করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন। কৌশিক বাবু তার বাবাকে শিয়ালদা স্টেশনে নিয়ে গিয়ে প্ল্যাটফর্মের একটি বেঞ্চিতে বসিয়ে দিলেন এবং বললেন, বাবা, তুমি জাস্ট 5 মিনিট অপেক্ষা করো, আমি টিকিট কাউন্টার থেকে আমাদের দুজনের টিকিট কেটে নিয়ে আসি। কৌশিক বাবু তার বাবাকে সেই বেঞ্চিতে বসিয়ে রেখে তিনি বাড়ি চলে গেলেন। দিলীপ বাবু তার ছেলের জন্য অপেক্ষা করতে করতে সেই বেঞ্চে বসে কখন যে ঘুমিয়ে গেলেন তার কোনো খেয়ালই নেই। তার যখন ঘুম ভাঙলো তখন খেয়াল করলেন সন্ধ্যা হয়ে গেছে। দিলীপ বাবু সেই বেঞ্চে থেকে উঠে আশেপাশের দোকানগুলোতে শুধাতে লাগলেন যে, বাবা, তোমরা আমার কৌশিককে দেখেছো? আমার ছেলে আমাকে এখানে বসিয়ে রেখে টিকিট আনতে যাব বলে কোথায় চলে গেল? সে এখনো কেন ফিরে আসছে না বলো তো? সে সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করলেও সেখানে উপস্থিত কোনো মানুষই সেই বৃদ্ধ বাবার ছেলের কোনো খবর দিতে পারল না।
দিলীপবাবু তখন অসহায় হয়ে সেই বেঞ্চের এক কোনায় বসে কাঁদতে লাগলেন। তখন সেই বেঞ্চের পাশেই এক স্টলের দোকানদার খেয়াল করলেন এক বৃদ্ধ মানুষ সে বসে বসে চোখের জল ফেলছে। তিনি তখন সেই বৃদ্ধ বাবার কাছে গেলেন এবং তাকে প্রশ্ন করলেন, বাবা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আর আপনাকে দেখে তো ভালো ঘরেরই মনে হচ্ছে, তো আপনি এখানে একা একা কি করছেন? তখন দিলীপবাবু সমস্ত বৃত্তান্ত সেই দোকানিকে খুলে বললেন। সেই দোকানি বুঝতে পারলেন যে তার ছেলে হয়তো ইচ্ছে করে তার বাবাকে এই শিয়ালদহ স্টেশনে ফেলে রেখে চলে গেছে। সেই দোকানির নাম ছিল বিকাশ। বিকাশবাবু সেই বৃদ্ধ বাবার প্রতি খুব মায়া হলো। তিনি বুঝতে পারলেন বৃদ্ধ বাবা তিনি কতটা অসহায়। তিনি তার দোকান থেকে কিছু খাবার সেই বৃদ্ধ বাবাকে দিলেন এবং বললেন, বাবা, আপনি এই খাবারগুলো খান এবং একটু জল পান করুন, তারপর দেখছি কি করা যায়। দিলীপবাবুর বাবা তার দেওয়া খাবার এবং জলটুকু এক নিমেষেই শেষ করে ফেললেন, কারণ তিনি সারা দিন কিচ্ছু খাননি। তার খুব জোর খিদেও লেগেছিল। কিছুক্ষণ পর বিকাশবাবু দিলীপবাবুকে বললেন, বাবা, এবার বলুন আপনার ছেলে কোথায় থাকে? আপনার ছেলের ঠিকানাটা আমায় বলুন, আমি আপনাকে সেখানেই ছেড়ে আসব। কিন্তু দিলীপবাবু তার ছেলের কোনো ঠিকানাই দিতে পারলেন না, কারণ তিনি মাত্র 10 দিন আগেই এই শহরে এসছেন আর তার ছেলে তাকে সঙ্গে করে এই শহরে নিয়ে এসছে। তাই তিনি বললেন, বাবা, আমি জানি না আমার ছেলে কোথায় থাকে এবং সে কোন কোম্পানিতে কাজ করে। আমি এটুকু জানি যে আমার ছেলে একটা বড় কোম্পানিতে চাকরি করে এবং প্রতি মাসে ভালো টাকা মাইনে পায়। দিলীপবাবু তার ছেলের সম্বন্ধে ঠিকভাবে কিছু বলতে না পারায় বিকাশবাবু তার ছেলের ঠিকানা খুঁজতে ব্যর্থ হন। তিনি তখন দিলীপবাবুকে বললেন, বাবা, আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন। সেখানে আমি আর আমার ছোট্ট 10 বছরের একটি ছেলে থাকি। সেখানে আপনিও আমাদের সাথেই থাকবেন। প্রথমে দিলীপবাবু যেতে রাজি হলেন না। তিনি বললেন, বাবা, আমার নিজের ছেলেই আমাকে বোঝা মনে করে এই স্টেশনে ফেলে রেখে চলে গেল, আর তুমি বাবা আমার জন্য শুধু শুধু কষ্ট কেন করতে যাবে? আমি বেশ আছি, আমি আমার মতন ঠিক করে থাকতে পারবো। বাবা, তুমি আমাকে নিয়ে ভেবো না। তখন বিকাশবাবু তাকে বললেন, বাবা, আমার বাড়িতে আমার ছোট্ট ছেলে ছাড়া আর কেউ নেই। আপনি যদি আমার সাথে যান তাহলে আমি খুব খুশি হব, কারণ আমার ছেলেটা বড্ড একা একা থাকে। আমি তো সারা দিন স্টেশনে থাকি, তাই আমার ছেলের জন্য খুব চিন্তা হয়। আপনি যদি আমাদের বাড়িতে যান তাহলে আমি সেই চিন্তা থেকে মুক্ত হতে পারবো। সেদিন রাত্রে দোকান বন্ধ করে বিকাশবাবু দিলীপবাবুকে সঙ্গে করে নিয়ে তার বাড়িতে গেলেন। বিকাশবাবু যখন তার সেই ছোট্ট ছেলেকে দিলীপবাবুর সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, বাবা, এই দেখো তোমার জন্য দাদু ভাইকে নিয়ে এসেছি। তখন সেই ছোট্ট ছেলেটি দিলীপবাবুকে দেখে অনেক খুশি হলেন। প্রত্যেক দিন সকালে বিকাশবাবু স্টেশনে তার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন এবং সারা দিন দোকানে থেকে রাত্রে ফিরে আসতেন। অন্যদিকে দিলীপবাবু তার বাড়িতে তার ছেলের দেখাশোনা করতেন। এভাবে বসে বসে খেতে দিলীপবাবুর খুব আত্মসম্মানে লাগছিল। একদিন তিনি বিকাশবাবুকে ডেকে বললেন, বাবা বিকাশ, আমি কিছু কাজ করতে চাই। বাবা, তুমি আমার জন্য কিছু একটা কাজের ব্যবস্থা করে দাও। তখন বিকাশবাবু বললেন, কেন বাবা, আমি থাকতে তুমি কাজ করতে যাবে কেন? আমি তো রয়েছি কাজ করার জন্য, তোমাকে কোনো কাজ করা লাগবে না। কিন্তু দিলীপবাবু এতটাই জোর করলেন যে বিকাশবাবু আর না করতে পারলেন না। বিকাশবাবু তখন দিলীপবাবুকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কিরকম কাজ করতে চাও আমাকে বলো। তখন দিলীপবাবু বিকাশকে বললেন, বাবা, আমি ফল দিয়ে নানা রকম আচার বানাতে পারি। তোমার মা যখন বেঁচে ছিল তিনি তখন নানা রকম ফল দিয়ে খুব মজার মজার আচার বানিয়ে আমাদেরকে খাওয়াতো। সে যখন আচার বানাতো তখন আমি তার পাশে বসে বসে দেখতাম। আমি একটু চেষ্টা করলে ওরকম আচার তৈরি করতে পারবো। তখন বিকাশবাবু বাজার থেকে কয়েক কিলো ফল এনে দিলীপবাবুকে দিলেন এবং বললেন, বাবা, এই নাও, আর যদি কিছু লাগে আমাকে বলবে, আমি তোমাকে এনে দেব। দিলীপবাবু খুব সুন্দর করে 4-5 রকমের আচার তৈরি করলেন। পরদিন সেগুলোকে ছোট্ট ছোট্ট কৌটোর মধ্যে ভরে বিকাশবাবুকে বললেন এগুলোকে তার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করতে। বিকাশবাবু তার বাবার তৈরি আচারগুলোকে নিয়ে গিয়ে তার দোকানের সামনে রেখে দিলেন। ঈশ্বরের আশীর্বাদে সেই আচারগুলো এতটাই সুস্বাদু ছিল যে যেই খেত সেই বলতো, এত
সুন্দর আচার যে বানিয়েছে তার হাতে নিশ্চয়ই জাদু আছে। প্রথম দিনেই বিকাশবাবু সবগুলো আচারের কৌটো বিক্রি করে ফেললেন এবং সেখান থেকে সে বেশ কিছু টাকা উপার্জন করলেন। বিকাশবাবু বাড়ি ফিরে গিয়ে সেই টাকাগুলো তার বাবাকে দিলেন এবং বললেন, বাবা, তোমার তৈরি আচারে তো প্রশংসায় পঞ্চমুখ। যেই খাচ্ছে সেই বলছে যে বানিয়েছে তার হাতে তো জাদু আছে। দিলীপবাবু কথাটি শুনে খুশি হলেন এবং সেই টাকাগুলো বিকাশবাবুর হাতে আবারও তুলে দিয়ে বলেন, বাবা, এই টাকাগুলো দিয়ে তুমি আমার আরও অনেক রকমের ফল কিনে এনে দাও। আমি সেগুলো দিয়ে আবার আচার বানিয়ে দেব এবং তুমি সেগুলোকে তোমার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করবে। এইভাবে প্রত্যেক দিনই দিলীপবাবু কয়েকশো কৌটো আচার তৈরি করে দিতেন এবং ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেক দিনই তার তৈরি করা আচারগুলো সব বিক্রি হয়ে যেত। আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে শহরেও তার আচারের নাম ছড়িয়ে পড়ল। আশেপাশের দোকানগুলো থেকেও তার আচারের অর্ডার আসতে লাগলো। বিকাশবাবু বুঝলেন যে তার বাবার পক্ষে এত অর্ডার একা সামলানো সম্ভব হয়ে উঠবে না, তাই তিনিও তার বাবার সাথে হাত লাগালেন এবং আরো দুজন কর্মীকে তাদের সঙ্গে যুক্ত করলেন। দেখতে দেখতে তারা বেশ বড় বড় অর্ডার ধরতে লাগলেন। প্রতিদিন 100 কৌটো আচারের জায়গায় তারা প্রত্যেক দিন 5000 6000 কৌটো করে আচার তৈরি করে দোকানে দোকানে পার্সেল করতে লাগলেন। ধীরে ধীরে তাদের নামডাক এতই বেড়ে গেল যে তার হাতের তৈরি আচার শহর থেকে বেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ল। বিদেশ থেকেও বড় বড় অর্ডার আসতে লাগলো। দিন দিন তারা প্রচুর অর্থ উপার্জন করতে লাগলেন। বিকাশবাবু তার বাবার নামে একটা বড় কোম্পানি ওর 4-5টা ফ্যাক্টরি তৈরি করলেন এবং তাদের কোম্পানিতে কয়েক হাজার কর্মী কাজ করছেন। তারা এই শহরে আজ 4-5টা আচার তৈরির ফ্যাক্টরির মালিক। বিকাশবাবু দেখলেন যে তাদের এই কর্মীতেও তাদের হচ্ছে না। তাদের যে পরিমাণ অর্ডার আসছে এই কর্মীতে তা করে উঠতে পারছে না। তাই তিনি একটি টিভি চ্যানেলের মাধ্যমে বললেন যে আমাদের কোম্পানিতে কয়েকশো কর্মী লাগবে এবং তাদেরকে একটি ইন্টারভিউর মাধ্যমে কাজে নিযুক্ত করা হবে। তারই সঙ্গে একটি ডেট ও টাইম বলে দেয়া হলো যেদিন ইন্টারভিউটা নেওয়া হবে। ইন্টারভিউর দিন সেই রুমের মধ্যে বসেছিলেন দিলীপবাবু, বিকাশবাবু এবং আরও দুজন লোক। তারা সেখানে ইন্টারভিউ দিতে আসা প্রত্যেকটি লোকের ফাইলগুলো চেক করছিলেন। একের পর এক লোক সেখানে ইন্টারভিউ দিচ্ছিল এবং বেরিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় সেই রুমের মধ্যে ইন্টারভিউর জন্য প্রবেশ করলেন কৌশিকবাবু। কৌশিকবাবুর পরনে একটি কম দামি পোশাক এবং হাতে একটি ফাইল। কৌশিকবাবু তার হাতের ফাইলটা টেবিলের ওপর রেখে তার সামনে লোকগুলোর দিকে তাকাতেই একজন লোকের দিকে তার চোখ আটকে গেল। তিনি সেই শিয়ালদা স্টেশনে ফেলে আসা তার বাবাকে চিনতে একদমই ভুল করলেন না, কিন্তু পরক্ষণেই তিনি অবাক হয়ে বললেন, এই যে এত বড় একটা কোম্পানিতে তার বাবা কি করছে? সে তার বাবাকে অত দামি চেয়ারে বসে থাকতে দেখে তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল। সে বলল, বাবা, তুমি এখানে? আর তুমি এখানে আসলেই বা কি করে? কিন্তু দিলীপবাবু তার ছেলের কথায় কোনো উত্তর করলেন না। তিনি চুপ করে বসে রইলেন। তখন দিলীপবাবু এবং বিকাশবাবুর সঙ্গে থাকা আরো দুজন ব্যক্তি সেই ছেলেটিকে প্রশ্ন করলেন, আরে, আপনি স্যারকে বাবা বলে ডাকছেন? আপনি কি স্যারকে চেনেন নাকি? কৌশিকবাবু সেই লোকগুলোর কথায় চমকে উঠে বললেন, আপনি আমার বাবাকে স্যার বলছেন কেন? তখন এখানে উপস্থিত একজন লোক বললেন, আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন উনি হচ্ছেন এই কোম্পানির মালিক। কৌশিকবাবু তার মুখে মালিক কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি তখন কি বলবেন আর ভাষা খুঁজে পেলেন না। বিকাশবাবুর বুঝতে বাকি রইল না যে এই হচ্ছে সেই ছেলে যে তাকে শিয়ালদাহ স্টেশনে অসহায় ভেবে ফেলে রেখে গেছিল। কিন্তু বিকাশবাবু বুঝতে পারলেন না যে তার বাবা তো তাকে বলেছিল সে একটা বড় কোম্পানিতে চাকরি করে, তাহলে আজ তার এমন অবস্থা কেন? বিকাশবাবু তখন কৌশিকের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আচ্ছা কৌশিকবাবু, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি তো একটি বড় কোম্পানিতে কাজ করতেন, তাই না? তাহলে হঠাৎ করে আপনি সেই কোম্পানি ছেড়ে আমাদের কোম্পানিতে কেন আসতে চাইছেন? কৌশিকবাবু তখন তার কথাই ভেঙে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার বাবার সাথে করা অন্যায় শাস্তি পাচ্ছি। আমি আমার বাবার সাথেই ছল চাতুরি করে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিলাম এবং সেই টাকা দিয়ে আমি যখন আমার প্রমোশনের জন্য ঘুষ দিতে গেলাম তখন কি করে যেন সেই কোম্পানির মালিক আমার ঘুষ দেওয়ার খবরটা পেয়ে যায় এবং তিনি আমাকে তার কোম্পানি থেকে বের করে দেয়।
তারপর থেকে আমি যেখানেই চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছি, আমাকে সমস্ত জায়গা থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমি জানি এটা আমার পাপের ফল, কারণ যে বাবা আমাকে ছোট থেকে তার রক্ত জল করে বড় করে তুলল, আর যার জন্য আমি এত বড় সফলতার চূড়ায় পৌঁছলাম, আমি সেই বাবার সাথে বড় অন্যায় করে ফেলেছি। কৌশিকবাবু হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন। বিকাশবাবু খেয়াল করলেন দিলীপবাবু মুখে কোনো কথা না বললেও তার চশমার ফাঁকে চোখের কোণে বিন্দু বিন্দু জল জমা হয়েছে। যতই হোক, তিনি তো তারই সন্তান, তাই সন্তানের কষ্টে বাবারা কখনোই শান্ত হয়ে থাকতে পারেন না। আজও হয়তো তিনি অভিমান নিয়ে তিনি তার ছেলের সাথে কথা বলছেন না, কিন্তু আজ না হোক কাল ঠিকই সে তার ছেলেকে ক্ষমা করে দেবেন এবং তার ছেলেকে বুকে জড়িয়ে নেবে। কারণ বাবারা কখনোই সন্তানের দুঃখ দেখতে পারে না। তারা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আমার ভাগের সমস্ত সুখ আমার ছেলে মেয়েদের মধ্যে দাও এবং আমার ছেলে মেয়েদের ভাগের সমস্ত দুঃখ যন্ত্রণা তা আমাকে দিয়ে দাও। কারণ সন্তানরা অন্যায় করলেও বাবারা কখনোই সন্তানদের সাথে অন্যায় করতে পারেন না। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে এবং শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন।